আমি মনে করি কিছু অপদার্থ তৈরি হয়। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের নিজেকে আপডেট করাটা খুব দরকার, খুব প্রয়োজন। কিন্তু আমরা নিজেকে আপডেট করি না, আমরা নিজেকে পরিবর্তন করি না। ফলস্বরূপ এটা আমাদের একটা সময় দুঃখের কারণ হয়, কিন্তু আমরা সেটা বর্তমানে এই সিচুয়েশনে বোঝার চেষ্টাই করি না যে আজ যেভাবে কাটছে সময় এটা পরবর্তীতে দুঃখের কারণ হবে। এটা বুঝেও আমি না বোঝার ভান করি। একটা কথা কি তুমি সবাইকে বোঝাতে পারবে? যে বুঝেও না বোঝার ভান করে তাকে তুমি কখনোই বোঝাতে পারবে না। ঠিক আছে? দেখো, যেটা বলেছিলাম যে বাড়লে বয়স সবাই মানুষ হয় না, কিছু অপদার্থ হয়। অনেকে আছে যে বাবা মায়ের যা পরিশ্রমের যে মেহনতের যে টাকা পয়সা, সেগুলো দিয়ে যে স্কুল কলেজ টিউশন বিভিন্ন কোচিংয়ে পাঠাচ্ছে, তুমি যাচ্ছ, নতুন ব্যাগ বই খাতা কলম, আবার টিউশন ফিস দিচ্ছ, সবই ওকে, সবই ঠিকঠাক। বাট একবার তুমি বলছো তোমার বাবার দেওয়া ওই টাকা কিন্তু পরিশ্রমে, তোমার বাবা যে টাকাগুলো দেন, মেহনত করে দেন, একটা স্বপ্ন দেন যে টাকাগুলো দিচ্ছি ঠিক আছে, কিন্তু বিনিময়ে ছেলে মেয়ে কিছু একটা হবে, সাকসেস হবে, নাম রোশন করবে। তো বাবা মায়ের সেই স্বপ্নকে তুমি ভাঙছ, তুমি একটা বড় সত্যকে লুকিয়ে যাচ্ছ, বলছো সবাইকে হ্যাঁ পড়ছি, বাবা মাকেও একটা স্বপ্ন দেখাচ্ছ হ্যাঁ পড়ছি, কিন্তু তুমি সত্যি বলতে পড়ছো না, পড়ার মতো করে পড়ছো না, বা সময় মতো টাকা টাকাগুলো ঠিকই নিচ্ছ। তো এই কারণেই বললাম, তুমি কাকে ঠকাচ্ছ? তোমার বাবা মাকে ঠকাচ্ছ। আর যে বাবা মাকে ঠকায় সে অপরাধ ছাড়া কিছু হতে পারে না। আবারও বলি, যে বাবা মাকে ঠকায় সে অপদার্থ ছাড়া কিছু হতে পারে না। দেখো, আজকে আমি তোমাদের অনেক কিছু বললাম, মাইন্ড করো না, খারাপ পেও না, এগুলোই বাস্তবতা। ঠিক আছে? কারণ এই বয়সে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, তো বাড়লে বয়স অভিজ্ঞতাও বাড়ে। দেখো, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস 8-এ যে মহাভারত মহাকাব্য রয়েছে, আমি সেই বিষয়ে আলোচনা করব। দেখো, মহাভারত, এই মহাভারত হলো একটি মহাকাব্য। এই মহাভারত হলো একটি মহাকাব্য, এটি জাতীয় মহাকাব্য। মনে রাখবে, মহাভারত একটি জাতীয় মহাকাব্য। আবার রামায়ণ এটাও একটা জাতীয় মহাকাব্য, অর্থাৎ ইন্ডিয়ান এপিক। মহাভারত আর রামায়ণ আমরা জানি, এই মহাভারত বেদব্যাসের লেখা আর রামায়ণ বাল্মীকির লেখা। তবে আজকে আমার আলোচনার বিষয় রামায়ণ নয়, আজকে আমার আলোচনার বিষয় হলো কি মহাভারত। আজকে আমার আলোচনার বিষয় হলো মহাভারত। তো এই মহাভারত, মহাভারত মানে এক বিশাল মহাকাব্য, যেটা সংক্ষিপ্ত কিংবা অল্প সময়ের মধ্যে বলে বোঝানো অসম্ভব ব্যাপার। দেখো, আমরা জাস্ট সংক্ষেপ আকারে মেন যে বিষয়টা সেটাকে স্পর্শ করে যাব। সম্পূর্ণ রামায়ণ এই অল্প সময়ের মধ্যে কখনোই সম্ভব না। এটা আমি কেন, আমার থেকে আরও বেটার অনেক গুণ ভালো যদি কোনো শিক্ষক থেকে থাকেন তারাও পারবেন না ওই অল্প সময়ের মধ্যে মহাভারতের ব্যাখ্যা। দেখো, মহাভারত বেদব্যাস। তো আমরা জেনে গেলাম একটু আগে, মহাভারত হলো একটি মহাকাব্য। মহাভারত হলো একটি মহাকাব্য, আর এখানে রয়েছে কথা। এই কথা মানে তো কাহিনী। তার মানে এখানে মহাভারত কথা, এটার মানে দাঁড়ালো মহাভারতের কাহিনী। মহাভারতের কাহিনী যখন আসবে, মহাভারতের কাহিনী যখন আসবে, তখন আলটিমেটলি ওই যে কৌরব আর পাণ্ডব এদের প্রসঙ্গে আসবে। মহাভারতের যুদ্ধ মানে এই কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ। মনে রাখবে, তোমরা বোঝার চেষ্টা করবে যে এই কৌরব এরা সংখ্যায় 100 জন, আর পাণ্ডব এরা সংখ্যায় 5 জন। তবে এদের পক্ষে কৃষ্ণ ছিল, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এদেরকে সাপোর্ট করেছিল পাণ্ডব। এবার এখানে তোমরা এটাও মনে রাখবে, এই যে কৌরব যে এরা আছে, এরা ধৃতরাষ্ট্রের পুত্র। কার পুত্র?
ধৃতরাষ্ট্রের পুত্র, পাণ্ডব এরা যে আছে এরা পাণ্ডুর পুত্র। এরা কার পুত্র? পাণ্ডুর পুত্র। অর্থাৎ ধৃতরাষ্ট্র গান্ধারীকে বিয়ে করেছিলেন। ধৃতরাষ্ট্র গান্ধারীকে বিয়ে করে কৌরব আর কৌরবদের জন্ম দেন। দুর্যোধন, দুঃশাসন, টোটাল 100 জন এদের জন্ম দেন। আর পাণ্ডব কাকে বিয়ে করেছিলেন? কুন্তিকে বিয়ে করেন। তারপরে তিনি মাদ্রীকে বিয়ে করেন। কুন্তি এবং মাদ্রী দুজনকে বিয়ে করার পর তার যে মোট সন্তান দাঁড়ালো সেটা হলো 5 জন। কুন্তির 3 পুত্র, মাদ্রীর 2 পুত্র, এইভাবে টোটাল 5 জন। এরা সংখ্যায় 5 জন, এদের পাণ্ডব বলা হয়েছে। এরা ধৃতরাষ্ট্রের এই পুত্রগুলো, এরা কৌরব নামে পরিচিত। এদের যে যুদ্ধটা চলছিল সেটাই কিন্তু মহাভারতের যুদ্ধ, সব থেকে বড় যুদ্ধ, সব থেকে বড় যুদ্ধ। অর্থাৎ গোটা বিশ্বের ইতিহাসে যদি সব থেকে বড় কোনো যুদ্ধ হয়ে থাকে, গোটা বিশ্বের ইতিহাসে যদি কোনো সব থেকে বড় যুদ্ধ হয়ে থাকে সেটা হলো এই মহাভারতের যুদ্ধ। এই মহাভারতের যুদ্ধ হয়েছিল কৌরব আর পাণ্ডবদের মধ্যে। এই যুদ্ধ দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করবে যে এরা সংখ্যা যতই বেশি হোক না কেন, কৌরবদের এই পাণ্ডবদের পক্ষে কিন্তু কৃষ্ণ আছে। কৃষ্ণ মানে ভগবান নিজেই আছে এদের সাপোর্ট। তাহলে এদেরকে কে হারায়? অতএব এদেরকে কেউ হারাতে পারবে না। যুদ্ধে কিন্তু বিজয়ী এরাই হবে। যুদ্ধে বিজয়ী কারা হয়েছিল? এই পাণ্ডবরা। কারণ পাণ্ডবদের পক্ষে কে আছে? পাণ্ডবদের পক্ষে স্বয়ং কৃষ্ণ আছে। এবার বিষয়টা হয়েছে আমরা একটু ডিটেলস আর একটু বাড়িয়ে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? দেখো তোমাদের টেক্সটে যা আছে, আমি টেক্সটের লাইন ধরে ধরে তোমাদেরকে বলার চেষ্টা করব। তোমরা বইটা খুলে লাইনগুলো ফলো করতে পারো, কিংবা খাতা কলম নিয়ে লিখতে পারো। নচেত যদি শুনে যাও মনোযোগ দিয়ে, তবু তোমার মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হবে, এতটুকু বলতে পারো। তুমি যদি এই চ্যানেলে নতুন হও, আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, তাহলে আমি অবশ্যই তোমাকে একটা কথাই বলবো যে তুমি অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনকে ক্লিক করো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও তোমার মিস না হয়। আমি জানি তুমি ক্লাস 8 পড়ো, আর ক্লাস 8 পড়ো মানে তুমি এই ভিডিওটা দেখছো। অতএব আমি এটাই বলবো যে তোমার এই অষ্টম শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে পর্যায়ক্রমিক পরীক্ষাগুলো এবং যে ফাইনাল পরীক্ষাগুলো, সমস্ত পরীক্ষার সমস্ত বিষয়ের যে মেন বিষয়গুলো বা সাজেশন প্রশ্ন উত্তরগুলো আমি সবই তোমাকে দেওয়ার চেষ্টা করবো। তুমি পাশে থেকো, কথা দিচ্ছি, সহযোগিতা করার দায়িত্ব হবে। চল দেখো, আমরা তাহলে আজকে যেটা জানবো, মহাভারত কথা সম্পর্কে আজকে আমরা জানবো। দেখো, আশিক পুরা এটার মানে আগে বোঝো। আশিক পুরা এতটুকু মানে বোঝো। পুরা অর্থাৎ প্রাচীন কালে মানে অনেক আগে। আশিক মানে কি? ছিল বোঝায়। আশিক মানে ছিল বোঝাবে, অর্থাৎ প্রাচীন কালে বা পূর্বে বা অনেক আগে। তার মানে এই মহাভারতের কাহিনী তো অনেক আগের কাহিনী। তাহলে অনেক আগে দেখো অনেক আগে কি ঘটে গেছে। হস্তিনাপুর কি বলো? কমেন্টে জানাও। হস্তিনাপুর একটা রাজধানী। হস্তিনাপুরের এই রাজ্যের এই সিংহাসনকে নিয়েই কিন্তু এই যুদ্ধের সূত্রপাত, ঠিক আছে? চলো, আমি তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে এটা জানিয়ে দেবো যে কৌরব পাণ্ডবদের একদম সূত্রপাত কোথার থেকে। এটা কিন্তু সূত্রপাত চন্দ্রবংশ রাজা শান্তনুর ওখান থেকে। পুরো সিরিয়াল আমি জানিয়ে দেবো, অর্থাৎ কার পর কে এবং কার সন্তান কে। তার মানে আমি এটা বলতে চাচ্ছি, পাণ্ডু আর ধৃতরাষ্ট্রের পিতাকে, তার পিতাকে সূত্রপাতটা কোথার থেকে, পুরা সিরিয়াল অনুযায়ী যে সব সম্পূর্ণ রয়েছে আমি জানিয়ে দেবো। এটা জানাও তোমাদের দরকার আছে। আজকের ভিডিওতে যদি সব কিছু জানাতে যাই ভিডিওটা লং হয়ে যাবে, কাজেই আমি এই ভিডিওটা অতটা লং করতে চাচ্ছি না। দেখো, আশিক পুরা হস্তিনাপুরে পুরুবংশীয় রাজা বিচিত্রবীর্য, অর্থাৎ হস্তিনাপুরে পুরুবংশীয় রাজা বিচিত্রবীর্য ছিল। প্রাচীনকালে অনেক আগে
কুরুবংশ রাজা বিচিত্রবীর্য ছিল। ধৃতরাষ্ট্র পাণ্ডু চেতি তস্য দৌ পুত্র অস্তাম, অর্থাৎ ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু নামে দুই পুত্র তার ছিল। তার মানে আমরা এতটুকু এখানে বুঝলাম, প্রাচীনকালে হস্তিনাপুরে কুরুবংশীয় রাজা ছিলেন বিচিত্রবীর্য। এই বিচিত্রবীর্যের দুই পুত্র ছিল কি, ধৃতরাষ্ট্র আর পাণ্ডু। আমরা কিন্তু একটু আগে জেনে গেলাম ধৃতরাষ্ট্র কাকে বিয়ে করেছিল, গান্ধারীকে 100 পুত্রের জন্ম দেয়। পাণ্ডু বিয়ে করেছিল কুন্তী আর মাদ্রীকে, কুন্তীর 3 পুত্র, মাদ্রীর 2 পুত্র। চলো দেখো, বিচিত্রবীর্যাৎ পরং কনিয়ান অপি পাণ্ডব সিংহাসনম আরোহণ। বিচিত্রবীর্যাৎ পরং কনিয়ান অপি পাণ্ডু সিংহাসনম আরোহণম। অর্থাৎ দেখো, বিচিত্রবীর্যের কনিষ্ঠ পুত্র পাণ্ডু সিংহাসন কিন্তু আরোহণ করেছিলেন। বিচিত্রবীর্যের কনিষ্ঠ পুত্র, বড় ছিল ধৃতরাষ্ট্র, ছোট ছিল পাণ্ডু। ঠিক আছে, জ্যেষ্ঠ মানে বড়, কনিষ্ঠ মানে ছোট, মনে রাখতে হবে। চলো তাহলে কি বললো এখানে, বিচিত্রবীর্যাৎ পরং কনিয়ান অপি পাণ্ডু সিংহাসনম আরোহণ, অর্থাৎ বিচিত্রবীর্যের পর সিংহাসনে আরোহণ করেছেন কনিষ্ঠ পুত্র পাণ্ডু। নেক্সট দেখুন, জন্ম অন্ধ ইতি ধৃতরাষ্ট্র রাজ্য অধিকার না অভাব। জন্ম অন্ধ অর্থাৎ জন্ম থেকে অন্ধ, অর্থাৎ তোমাদেরকে বলি এই ধৃতরাষ্ট্র কিন্তু জন্ম থেকেই অন্ধ ছিল। ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিল। তো ধৃতরাষ্ট্র যেহেতু জন্ম থেকে অন্ধ ছিল, তাই রাজ্যের অধিকার তার ছিল না। ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিল, তাই রাজ্যের প্রতি কোনো অধিকার তার ছিল না। চলো নেক্সট দেখো, পাণ্ডু অপি দৈববশাৎ যৌবন দশায়ম পরলোকঙ্গত। দুঃখের কথা, ঠিক আছে, খুব দুঃখজনক বিষয়। পাণ্ডু দৈব দুর্বিপাকে যৌবনকালেই তিনি মারা যান, অর্থাৎ পাণ্ডু যৌবনকালেই অল্প বয়সে তিনি কিন্তু মারা গিয়েছিলেন। চলো তারপর কি হলো, তস্মিন মৃতে তস্য পঞ্চপুত্রেয় বালাভাবাৎ মাতু শাসনে স্ত্রিয়া ধৃতরাষ্ট্র এব রাজ্য শাসনম অকরৎ। অর্থাৎ তার মৃত্যুর পর তার 5 পুত্র বাল্যকাল থেকে মায়ের শাসনে ছিলেন, ধৃতরাষ্ট্র তখন শাসন করিতেছিলেন। অর্থাৎ পাণ্ডু যে 5 পুত্র যে ছিল, এই পাণ্ডবরা ছিল মায়ের শাসনে ছিলেন আর এ সিংহাসনে বসেছিলেন। অর্থাৎ এই পাণ্ডবরা মায়ের শাসনে ছিলেন, কার শাসনে ছিলেন, মায়ের শাসনে ছিলেন। আর সিংহাসনে বসেছিলেন কে, ধৃতরাষ্ট্র। কে মারা যাওয়ার পর, এই পাণ্ডু মারা যাওয়ার পর। আচ্ছা চলো দেখো পরে কি বলেছে, ধৃতরাষ্ট্রস্য শতং শতং পুত্রা, অর্থাৎ ধৃতরাষ্ট্রের কি ছিল, 100 পুত্র ছিল। ধৃতরাষ্ট্রের 100 পুত্র ছিল। নেক্সট দেখো তারপর কি বলেছে, তেষু জ্যেষ্ঠ দুর্যোধন। একটু আগে বলেছিলাম জ্যেষ্ঠ মানে বড়, তাদের মধ্যে বড় ছিল দুর্যোধন। তাদের মধ্যে বড় ছিল দুর্যোধন। দুর্যোধনস্য স্বভাবেন অহংকারী বিনয় রোহিতচ্চ পাণ্ডবান প্রতি তস্য মহান দেশ আসে। এখানে দেশ বলতে হিংসা, এখানে দেশ বলতে হিংসা বুঝিয়েছে। আশিক মানে ছিল, আগেই বলেছিলাম। অর্থাৎ দুর্যোধন স্বভাবে ছিলেন একটু অহংকারী এবং নিষ্ঠুর, পাষাণ হৃদয় মন্তার। এবার তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো, পাণ্ডবদের প্রতি তার আগে থেকে একটা রাগ। অর্থাৎ দুর্যোধন ভালো ছিলেন না, দুর্যোধন খুব অহংকারী ছিলেন, নিষ্ঠুর ছিলেন, দয়া মায়া তার মধ্যে ততটাও ছিল না। তিনি পাণ্ডবদের আগে থেকে ঘৃণা করতেন, পাণ্ডবদের প্রতি তার আগে থেকে একটা রাগ। আচ্ছা চলো দেখো, জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির, জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির। অর্থাৎ দেখো এই কৌরবদের মধ্যে, অর্থাৎ ধৃতরাষ্ট্রের যতগুলো পুত্র আছে সব থেকে বড় হলো দুর্যোধন। আর এই পাণ্ডুর যে 5 পুত্র, এই পাণ্ডবদের মধ্যে বড় আবার যুধিষ্ঠির। যুধিষ্ঠির যথেষ্ট ভালো, খুব ভালো, সত্যবাদী তিনি। আর এদিকে দুর্যোধন যথেষ্ট খারাপ আছে। চলো, জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির পরম ধার্মিক, অর্থাৎ যুধিষ্ঠির পাণ্ডুর পুত্র যুধিষ্ঠির সত্যবাদী ছিলেন এবং তিনি ধার্মিকও ছিলেন। তারপর দেখো কি বলেছে, তস্য অনুজাস্তং পিতৃবৎ পশ্যন্তি স্ম, তস্য অনুজাস্তং পিতৃবৎ পশ্যন্তি স্ম, অর্থাৎ তার অনুজগণ, তার ছোট ভাইয়েরা তাকে পিতার মতো দেখত।
কোথায় গেল? মাতা কুন্তা তেষাং প্রগাঢ়া ভক্তিরাশির, মা কুন্তির প্রতি তাদের অগাধ ভক্তি ছিল। অত প্রজা তেষাং গুণারক্তা অভাবান, অর্থাৎ প্রজাগণ তাদের এই গুণে অনুতপ্ত করিয়েছিলেন, একটা প্রশংসা হয়েছিল, অর্থাৎ অবশ্যই প্রশংসার যোগ্য। আবারও বলবো, পাণ্ডবগণ যথেষ্ট ভালো, আর মায়ের প্রতি তার যে একটা ভালোবাসা সেটা অগাধ প্রগাঢ়, অনেক 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 বেশি। আর মায়ের শাসনে অনেক দিন ছিলেন তারা, আর তারা মাকে যথেষ্ট খুব বেশি ভালোবাসতেন। চলো দেখো, একদা দুর্যোধন যুধিষ্ঠির অবদর কোনো একদিন, একদা মানে কোনো এক সময়, কোনো একদিন কোনো এক সময় দুর্যোধন যুধিষ্ঠিরকে বলল, অবরোধ মানে বলল, দেখো বলা, এখানে অবরোধ যে শব্দটা আছে, অবরোধ, অবরোধ এটার মানে হলো বলা। তো এখানে আমি কি ধরে নেব? বলেছিল, বলেছিল, ঠিক আছে। অবরোধ মানে বলা, উবাস মানে বলা, আহ মানে বলা, বলার অনেকগুলো মিনিংস রয়েছে। আচ্ছা চলো দেখো, একদিন দুর্যোধন যুধিষ্ঠিরকে বলল, এহি ব্রহ্ম পাশক্রিয়ায়াম রাজ্য অধিকার নির্দেশাম ইতি, নির্দেশাম ইতি, আমরা পাশা খেলার দ্বারা রাজ্য অধিকার নির্ণয় করব। অর্থাৎ কোনো একদিন দুর্যোধন যুধিষ্ঠিরকে বলল যে আমরা পাশা খেলার মাধ্যমে রাজ্যর যে কার অধীনে থাকবে সেটার সিদ্ধান্ত নেব। তার মানে যুধিষ্ঠির কিন্তু ছলনা করছে, ওরা ছলনার ফাঁক পেতেছে, ঠিক আছে। কারণ যে খেলাতে তোমার কোনো অভিজ্ঞতা নেই, সেই খেলা যদি আমি তোমার সঙ্গে খেলতে চাই, তুমি কি পারবে আমার সঙ্গে? কখনোই নয়। তবু যদি তোমাকে ফোর্স করা হয় না এটাই, তাহলে তো তুমি হেরেই যাবা। সাপোজ ধরলাম যে তুমি কখনোই দাবা খেলোনি, অথচ কেউ একজন দাবাতে এক্সপার্ট, সে যদি তোমাকে বলে চলো আমার সঙ্গে তোমাকে দাবা খেলতেই হবে, তো তুমি তো পারবে না, প্রথমেই আউট। আচ্ছা চলো, ব্যাপারটা এরকমই দাঁড়িয়ে যাচ্ছে এখানে। তস্য সম্মত যুধিষ্ঠির পাশা ক্রিয়াম অপরে, ওই যে তাদের কথা মতো যুধিষ্ঠির হ্যাঁ বলবে, ঠিক আছে হবে পাশা খেলা। তেষাং রাজ্য বঞ্চিত, অর্থাৎ দুর্যোধনস্থ তত্র ছলেন বলেন পরাজিতবান, ছলনা করে, নানান রকম অনেক রকম ছলনা করে পাশা খেলায় তাদেরকে হারালো এবং রাজ্য থেকে কিন্তু বিতাড়িত এবার করে দেবে, ওই সিদ্ধান্তে কিন্তু তারা নিয়েছিল যে ছলনা করে হারিয়ে এদেরকে উচ্ছেদ করা। তেষু রাজ্য বঞ্চিত যুধিষ্ঠির দ্বাদশ বর্ষানাং কৃত বাবাসম দণ্ড অলভত, দেখো অর্থাৎ পাশা খেলায় হারলো, রাজ্য থেকে বিতাড়িত হলো এবং 12 বছরের জন্য বনবাস হয়ে গেল। 12 বছরের জন্য বনবাস, কারা? যুধিষ্ঠির, ওরা 12 বছরের জন্য এবার বনবাস করবে, রাজ্য থেকে বিতাড়িত প্লাস 12 বছরের জন্য বনবাস। দেখো তারপরে কি বলছে, তেষাং পশ্যতাম এব সভামধ্যে পত্নী দ্রৌপদী দুর্যোধন সহচরী নিতরাম অপমানিত চ, খুব দুঃখজনক একটা বিষয়। দেখো কি ঘটে গেছে এখানে, রাজ্যসভার মধ্যে দুর্যোধন তার সহচরদের নিয়ে দ্রৌপদীকে অপমান করেছিলেন, এক কথায় বলতে গেলেন বস্ত্রহরণ কিন্তু হয়েছিল। চলো তারপর দেখো কি বলেছে, বনবাসান্তে প্রত্যাগতা পাণ্ডব পঞ্চনাং ভ্রাতৃজা কৃতে পঞ্চগ্রামেন অযাচত দুর্যোধন স্তেভ্য সুচাগ্রুম ভূমিপি দাতুং নচ্ছত, দাতুং নচ্ছত। বনবাসে শেষে পঞ্চপাণ্ডবগণ প্রত্যাগমন করিয়া মাত্র 5খানি গ্রাম ভিক্ষা চেয়েছিলেন, অর্থাৎ 5খানি গ্রাম মাত্র ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু দুর্যোধন তাদেরকে বিন্দু মাত্র কোনো কিছু দিয়ে সহযোগিতা করেনি, সুচক্র পর্যন্ত তাদেরকে দান করেনি। আচ্ছা চলো নেক্সট, তত কুরুক্ষেত্র কৌরব সহ কৃষ্ণ সহানাম পাণ্ডবানাম তুমুল যুদ্ধম অভবত, তারপর শেষে যেটা হয়েছিল, অববর্তন হয়েছিল, অবশেষে সবার শেষে লাস্ট মুহূর্তে যেটা হলো, এই কৌরব আর এই পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হলো। যুদ্ধে এদের পক্ষে, যুদ্ধের পাণ্ডবদের পক্ষে কৃষ্ণ ছিল, অতএব শেষমেশ এই কৌরবরা ওই দুর্যোধন দুঃশাসন এরা অবশেষে পরাজিত হলো, পাণ্ডবরা বিজয়ী হলো। তাহলে আমরা শেষমেশ এটা জানলাম, ছলনা করে কিছু পেলে পরে সেটা দীর্ঘক্ষণ থাকে না। তোমাকে যেটা করতে হবে,